This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রত্যেক মুহূর্তে হচ্ছে একের পর এক ঘটনা ঘটছে। ডক্টর ইউনূস আজকে তিনি সম্বোধন করেছেন এবং গতকাল ওয়াকারুজ্জামান যিনি সেনাপ্রধান তিনিও সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রেখেছেন। হাসনাত তিনি রেখেছেন। তার কারণ হচ্ছে এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেখানে হিন্দুদের উপর নির্যাতন এবং উপর্যুপরি নির্বাচন এবং সেই যে ক্ষেত্রে তিনি যে ব্যর্থ হচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সলা পরামর্শ করছেন। কিন্তু যেটা বিগ টুইস্ট, গতকালই আমরা ইঙ্গিত দিয়েছিলাম আপনাকে যে শেখ হাসিনা তারেক রহমানকে কোট করেছেন। তারেক রহমানকে কোট করে তিনি কি বলেছেন? বলেছেন যে রহমানের বক্তব্য তাই, বাংলাদেশে যদি এরকম উপর্যুপরি হত্যার রাজনীতি চলতে থাকে, পরিবেশ থাকে, তাহলে এই সরকারের জনপ্রিয়তা কমবে এবং এই সরকার অপ্রয়োজনীয় হয়ে উঠবে। তারপর আমরা এটাও জানি তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত কেসগুলো ছিল, ভয়াবহ কিছু কেস ছিল। তার কারণ জেনারেল জিয়ার দুই ছেলের মধ্যে তারেক রহমান রাজনীতিতে অ্যাক্টিভ এবং তার আমলে একটা বড় ঘটনা নর্থ ইস্টে, উত্তর পূর্ব ভারতেই একটা বড় ঘটনা ঘটেছিল। তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এরকম 10 ট্রাক ভর্তি এরকম বিস্ফোরক এবং মারাত্মক AK-47 থেকে AK-56 এসব ধরা পড়ে এবং সম্পর্কে চরম অবনতি হয় ভারতের সঙ্গে। লুৎফুজ্জামান বাবরকে তারপর হচ্ছে তার বিচারে দোষী সাব্যস্ত হন হাসিনার সময় এবং জেলে ছিলেন। কিন্তু ডক্টর ইউনূসের সময় সবই হচ্ছে তারা খালাস পাচ্ছেন এবং রহমানির মতো ব্যক্তিত্ব তারা বাইরে গিয়ে তার যে উত্তেজক বক্তব্য আমরা শুনেছি, সেখানে তিনি বলেছেন দরকার পড়লে পশ্চিমবঙ্গ স্বাধীনতা ঘোষণা করবে, সমস্ত হচ্ছে একটা খোয়াইশ। আফগানিস্তান ওখান থেকে বিদ্রোহ করবে, পাকিস্তান বিদ্রোহ করবে ভারতকে। এই সমস্ত কথাগুলো ভারতবর্ষের লোকেরা খুব সাধারণ, এই ধরুন যারা সাধারণ মানুষ অটো চালায়, টোটো চালায় বা পটল বেচে, তারা ফুৎকারে উড়িয়ে দেয়। তার কারণ এই দেশের মানুষ জানে যে গণতন্ত্রের প্রকৃত মজাটা কোথায়, সেখানে বলার স্বাধীনতা রয়েছে। আমি এক এক করে সমস্ত আসবো এবং সবচেয়ে বড় বিষয় যেটা রয়েছে যে আগামী দিনে রয়েছে এবং তার সাথে আপনাদেরকে জানিয়ে নিই যে ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রশ্ন নিয়ে যখন বাংলাদেশ উদ্বেগ জানাচ্ছে, বাংলাদেশ বলছে ভারতের সংবাদ মাধ্যম ডিসইনফরমেশন ছড়াচ্ছে, কত কিছু বলছে, কিন্তু তারই মধ্যে জামা মসজিদের শাহী ইমাম চিঠি দিয়েছেন ইউনূসকে। চিঠি ভারতীয় ইমামের বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ভারত তাদের পাশে রয়েছে। ভারত সবসময় বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুর দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারে ভারতের সংখ্যালঘুরা উদ্বিগ্ন। এই পর্যন্ত এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ছিল। হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা অবিলম্বে বন্ধ করা উচিত। অর্থাৎ যেখানে শাহী ইমাম বুখারীও পর্যন্ত বলছেন যে এই দেশের সংখ্যালঘুরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন, তার কারণ এমনটাই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন সেখানে। এবং একটি দেশে কারো যদি অপরাধ থাকে, বিচার ব্যবস্থায় তার বিচার পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু সেখানে চিন্ময় দাস ব্রহ্মচারীর ক্ষেত্রে যা ঘটনা ঘটছে এবং একের পর এক আইনজীবী, প্রাণ ভয়ে আইনজীবীরা এখন ফোন পর্যন্ত ধরছেন না, 1 মাস তাকে থাকতে হবে। এই যদি সেখানে একজন সংখ্যালঘু যিনি ফেস আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তিনি একজন সাধু বা সন্ন্যাসী। পৃথিবীর ইতিহাসে এরকম সাধু সন্ন্যাসীরা, ভারতবর্ষের ইতিহাসেও এরকম সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী নিয়েই তো বন্দে মাতরম। এবং বার্মাতেও দেখা গেছে আর্মির জুন্টার বিরুদ্ধে বৌদ্ধ সন্ন্যাসীরা পথে নেমে নেতৃত্ব দিয়েছিলেন, অহিংসবাদী বৌদ্ধ সন্ন্যাসীরা। ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশগুলোতে সামরিক জুন্টার বিরুদ্ধে 80-র দশকে একের পর এক আন্দোলন সংগঠিত হয়েছিল সমস্ত বিশপদের নেতৃত্বে। বিশপরা আন্দোলনের সামনে ছিলেন, তারা পুলিশ মিলিটারির গুলি পর্যন্ত খেয়েছেন। এমতো পরিস্থিতিতে এই আধুনিক সময়ে ডক্টর ইউনূসের সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলের মধ্যে তিনি পড়ছেন। অন্যদিকে হচ্ছে তার সাধু ভক্তরা অপমানিত, লাঞ্ছিত হচ্ছেন এবং তার সাথে সাথে বাংলাদেশে উপর্যুপরি হিন্দুদের উপর
বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন এক জায়গায়। আজকে সুনামগঞ্জে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে মৌলবাদীদের। আমি বলবো সেই ছবি আপনাদেরকে যদি থাকে নিশ্চয়ই দেখাবেন, পিসিআরকে বলবো। এবং সুনামগঞ্জে সংখ্যালঘুদের উপর হামলা মৌলবাদীদের, প্রত্যেকবারই তা অস্বীকার করেন অবশ্য যে এটা বাড়াবাড়ি মানে দেখানো হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো এক এক করে আমি আসবো আমাদের সঙ্গে। আজকে রয়েছেন আপনার সেই সুনামগঞ্জের ছবি আপনারা দেখলেন, সমস্ত দোকানপাট লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রাণভয় বেরিয়ে যাচ্ছেন, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আশ্রয় নিচ্ছেন। দেখুন কী অবস্থা করেছে, এক একজনের জান মালের কোনো নিশ্চয়তা নেই। অথচ দেশে আর্মি আছে, দেশে ডক্টর ইউনূস এবং তার বিরাট একটি বাহিনী আছে, পরিষদ সবই রয়েছে, মিডিয়া রয়েছে, সবই আছে, কিন্তু তারপরেও এই সমস্ত ছবিগুলো প্রতি মুহূর্তে আসছে। যে আজকেও মৌলবাদী যে তাণ্ডব, রাষ্ট্রান্তে তো পাচ্ছেন না। হঠাৎ করে হাসিনা তার যে রাজনীতি নিয়ে ভীষণ বিপন্ন বোধ করছে শেখ হাসিনা। প্রথমে একটা বড় পর্যায় ছিল যে ভারত কেন আশ্রয় দিয়েছে, প্রত্যার্পণ করুন, ইন্টারপোল, কত কিছু খেলা টেলা দেখে এখন ওটা রণভঙ্গ দিয়েছেন। কিন্তু ইতিমধ্যে কি ক্রমশ তারপরের যে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারেক রহমান, তিনি কি বাংলাদেশে ফিরতে চলেছেন? খুব ভালো প্রশ্নটা করেছেন আপনি। বিএনপির আসার আগে আমি একটা কথা বলে দিই যে বাংলাদেশ এখন আমাদের সঙ্গে ভারত বিরোধিতা করার সঙ্গে একটা এসকেলেশন ম্যাট্রিক্স আমরা বলি, ওটা আমাদের ওই এসকেলেশন ম্যাট্রিক্সে আরো বাড়িয়ে দিয়েছে। এসকেলেশন ম্যাট্রিক্স ওটা বাড়িয়ে দিয়েছে, ওর মধ্যে উপরে চলে গেছে। এটা বাংলায় মানে একটু কিরকম মানে ব্যাপারটা এসকেলেশন ম্যাট্রিক্স, এটা তো মিলিটারি টার্ম আছে। এর মানে হলো কি যে কোনো পরিস্থিতি আমরা তৈরি করতে গেলে ধাপে ধাপে আমরা যাই। তো এটা কতভাবে কত উপরে গেছে, এটাই আমরা এসকেলেশন ম্যাট্রিক্স বলছি। আগে যেটা নিচে চেপেছিল, এখন ওরা আরো বাড়িয়ে দিয়েছে। আর এটা খুব গ্লেরিং। নভেম্বর মাসে যেটা ইভেন্টটা হচ্ছে, নভেম্বরে পার্টিকুলারলি ওনার যখন থেকে আইজিপি অ্যাপয়েন্ট হয়েছেন তখন থেকে ওদের এতে আপনি দেখুন এই ইসকনের ম্যাটারটা উঠেছে, আর যতগুলো পরিস্থিতি আছে ওখানে উত্তাল হয়ে গেছে। কেন প্রফেসর ইউনূস জানে উনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না। ওনার যে স্বপ্ন ছিল ওটা ভঙ্গ হয়ে গেছে। কেন যে ওখানকার যে ইলেক্টেড প্রেসিডেন্ট আছেন উনি মোহাম্মদ শাহাবুদ্দিন এলিয়াস চুপ্পু, উনি আর রিজাইন করছেন না। তো প্রফেসর ইউনূস জানেন অনেকবার এরকম বাংলাদেশে হয়েছে কি যারা ওখানে ছিলেন পাওয়ারে ওদেরকে ছাড়তে হয়েছে। মোহাম্মদ ইউনূস জানেন কি আজকে নালে কালকে বা বহুত শীঘ্রই ওনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে বা মরতে হয়েছে, দুটোর মধ্যে একটা কিছু তো হবে, রাইট? যা হোক, উনি আমাদের বাংলার একটা জামাই, তাই জন্য ওনার সম্বন্ধে আমরা ভালোই কথা বলি। বিকজ যতগুলো বাংলাদেশের ভাই বোন আছে ওদের জন্য আমরা ভালো শুভেচ্ছা থাকে আমাদের কি ওদের কাছে ওদের কান্ট্রিতে উল্লাস হোক না। বিএনপিতে কেউ আসো তো আমাদেরই ছেলে, ওর তো দাদু বাড়ি তো আপনার ইয়েতে নর্থ বেঙ্গলে, খালেদা জিয়ার তো মার বাড়ি ওখানে, রাইট? খালেদা জিয়াকে কি করে আপনি ডিনাই করবেন? খালেদা জিয়া আমাদের মেয়ে, যেরকম মোহাম্মদ ইউনূস সাহেবের ওয়াইফ একটা ইন্ডিয়ান ভারতীয়, খালেদা জিয়া একটা ভারতীয়, এটা আপনি ডিনাই করুন। আর ও তো পুরো যতগুলো গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যতগুলো আছে আমাদের তারেক রহমানের, ও তো সব আমাদের নর্থ বেঙ্গলে বসে আছেন। তো একটা রক্ত সম্বন্ধ, আমরা একটা ওয়েস্ট ইন্ডিয়াতে আমরা বলি, আমরা পশ্চিমী পার্টে আমরা বলি রোটি বেটি কা সম্বন্ধ। বাংলাদেশের সঙ্গে আমাদের রোটি বেটি কা সম্বন্ধ আছে। আমাদের মেয়ে আপনাদের কাছে বিয়ে হয়েছে, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। বারবার আপনারা বলেন कि शेख हसीना वाजिद बोले, अरे हमरा डाकी नहीं बाबा, अपनी जनरल साहब के जिज्ञेस करूं, जनरल वकर जमान के कि उन्हीं কেন ওকে পাঠালেন। और शेख হাসিনাকে তো আমরা তো ইনভিটেশন দেয়নি, আর নাই শেখ হাসিনা আমাদের সঙ্গে কথা বলেছেন। ওদের মধ্যে কি হচ্ছে বঙ্গভবনে আমরা জানি না, তাহলে আমাদেরকে ব্লেম করা উচিত নয়। না আসুন না, প্রবলেম ইজ দিস যে তারেক রহমান আসলে অনেক ভালো, কিন্তু ওখানকার একটা পলিটিক্সে একটা টার্নিং পয়েন্ট, চার্নিং মুভমেন্ট হচ্ছে। চার্নিং মুভমেন্ট মানে কি হলো, একটা নতুন জিনিস হচ্ছে। মানুষের মধ্যে মনে ভয়, একটা ভয় আছে। একটা বাংলাদেশে 17 কোটি যে মানুষ আছেন, মানুষ আছেন, ওরা একদিকে আছে, পলিটিক্যাল পার্টি একদিকে আছে, যারা এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি, যার মধ্যে আওয়ামী লীগ, যার মধ্যে বিএনপি, যার মধ্যে জাতীয় পার্টি আর অন্য পার্টি আছে, আর একদিকে আছে স্টুডেন্টস লেড বাই প্রফেসর ইউনূস, অ্যান্ড ওর মধ্যে আছে আমাদের জেএমবি, জামাতুল মুজাহিদিন,
যারা বানিয়েছে ওদের স্টুডেন্টসগুলো, ওরা নেক্সট প্রজন্ম যেটা আমরা বলি, নেক্সট জেনারেশন যারা আছেন, ওরা আছেন মেহফুজ আলম, নাহিদ ইসলাম। আমরা ভেবেছিলাম বাংলা ভাইয়ের পর জামাতুল মুজাহিদিন বাংলাদেশ শেষ হয়ে যাবে, হয়নি। ওদের সেকেন্ড জেনারেশন বাংলাদেশ দেখে নিচ্ছে এখন। এরা টেররিস্ট, ওদের হাতে আজ গতকাল শেখ হাসিনা বাদিত বললেন কি যে গণহত্যা যেটা হচ্ছে ওর জন্য গভর্নমেন্ট অফ দ্য ডে রেসপন্সিবল নয়, এরা ইনস্টিগেট করেছে। আমি শিওর যদি ওদের বাড়ি যদি আপনি সার্চ করতেন, ওদের যদি ইউনিভার্সিটি সার্চ করতেন, তখন আপনি অস্ত্রশস্ত্র আগ্নেয়াস্ত্র ওদের পাতেন। এদের মেটিকুলাসলি প্ল্যান কি ছিল কি সাধারণ মানুষ যেটা আছে ওদেরকে আগে করো, ওদেরকে মরিয়ে দাও, তারপর একটা সিচুয়েশন বিল্ড আপ করো। না দেখুন কি হচ্ছে এখন। এখন হচ্ছে যে এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি যার মধ্যে বিএনপি আছে, জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, এরা চায় না কি আওয়ামী লীগের উপর একটা ব্যান হোক। কেন? ওই যে স্পেস যেটা ছাড়া হবে ওর মধ্যে ওদের ভয় আছে যে এটা নতুন পার্টি যেটা জেন কেন প্রকারণে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের একটা ইচ্ছা আছে। আমরাও অনেকবার বলেছি কি উনি প্রধানমন্ত্রী হতে চান, উনি রাষ্ট্রপতি হতে চান, ওরা রিগিং করে আবার একটা ইলেকশন রিগিং করবে। তাই জন্য বিএনপি হি ইজ নট ফর ব্যানিং অফ দ্য আওয়ামী লীগ, রাইট? আর জামাত ইসলাম নট ব্যান ফর আওয়ামী লীগ। ওরা চাইছে যে এটা ইলেকশন হোক, তাড়াতাড়ি হোক। আর যে ইলেকশনে 300 লোক যে আপনার ইলেক্টেড হয়ে আসবে, ওরাই ডিসিশন নেবে কি আমাদের কনস্টিটিউশন কিরকম হোক, যেরকম খালেদা জিয়া 1991 করলেন। উনি প্রেসিডেন্ট সিটকে সরিয়ে আপনার আবার উনি পার্লামেন্টারি ডেমোক্রেসিকে এনেছিলেন, উনি এনেছিলেন, মা এনেছিলেন। নাও তারেক রহমান একটা ম্যাচিওর লিডার হয়ে উঠছেন। যে মিস্টেক করেছেন উনি আমাদের যেটা টেররিস্ট অর্গানাইজেশন আছে, আমি নামই বলে দিচ্ছি আপনাকে, যে আমাদের জেনারেল সেক্রেটারি আলফা, ওনার সঙ্গে তো ওনার খুব ভালো রিলেশন ছিল। চিটাগাং আর্মস, এ তো আপনি তো বললেন কি ওখান থেকে চিটাগাং আর্মস কি করে ইনি পয়সা নিতেন আর কি করে লোক আসতো। কিন্তু তারেক রহমান এখন বুঝতে পেরেছেন নিজে মাদারল্যান্ড থেকে দূরে, যখন উনি ইংল্যান্ডে বসে আছেন, উনি বুঝতে পারছেন এসব চলে না। আর উনি একটা রিফর্ম ম্যান, উনি যদি আসেন একটা চেঞ্জ হবে। অ্যান্ড হি ইজ এ থ্রেট টু দ্য ডক্টর ইউনূস অ্যান্ড দ্য স্টুডেন্ট, যাদের কাছে কোনো এনি। আমি তো বারবার বলছি নাহিদ ইসলাম একটাও ইলেকশন জিততে পারবে না। ও তো ইউনিভার্সিটি ইলেকশন জিততে পারেনি, আর কি ইলেকশন জিতবেন এরা? তাই না এর আশা তারিক ইসলাম, এই তো তারিক রহমানের দুদিন আগে ওনার ইলেকশন কি নাম কোর্ট কেসটা উইথড্র হলো। নাও হি ইজ মোস্ট ওয়েলকাম। আমরা চাই যে আমাদের বাংলাদেশের লোক একটা পলিটিক্যাল প্রসেসে আসুক, ভালোভাবে আসুক, উল্লাস হয়ে আসুক, ওরা উন্নতি করুক। আর এরা যারা কমিশন, যারা লবিস্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ লবিস্ট, উনি শুধু পয়সা টেনে যাচ্ছেন। এই যে এক্স্যাক্টলি, আমি একটু আশিস বাবুর কাছে আসবো যে এটা যদি দেখা যায় যে বাংলাদেশের যে উপদেষ্টা ভারতকে তিনি একটা মানে দোষারোপ করেন, আর হচ্ছে আসিফ নজরুল, তিনি মানে একটা খুব চমৎকার ঘটনা ইতিমধ্যে আপনিও নিশ্চয়ই এটা অবহিত, যে সাংবাদিক ইলিয়াস যে এত ভক্ত ছিল, সে তো একটা বিস্ফোরক, মানে তাকে জাতা লেভেলের বলেছে, জাতা লেভেলে, মানে চরিত্রহীন এবং হচ্ছে তার কোনো রকম কোনো কিছু যোগ্যতা নেই। আসিফ নজরুল এখন হয়েছে একটা জাতীয় ভিলেনের দিকে ক্রমশ এগোচ্ছে। এই যে একটা অনৈক্যের পরিবেশ এবং তার উপর এই লাগাতার অত্যাচার, আমরা তো বুঝতে পারছি যে এই সমস্ত রেজিস্ট করতে করতে তারা যাচ্ছে। প্রত্যেকটা দিন তাদের কাছে একটা দুঃস্বপ্নের দিন হয়ে উঠছে সমস্ত সংখ্যালঘুদের প্রশ্নে। এবং ভারতবর্ষের প্রত্যেকে অনেকে উদ্বিগ্ন, সাই ইমাম থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল যারা এতদিন এই বিষয়গুলোকে নিয়ে অন্যভাবে ভাবতে শুরু, কিন্তু এটা এই উপমহাদেশে বা সাম্প্রতিক বিশেষভাবে ভারতবর্ষে সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রেও এটা একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। ডক্টর ইউনূসের এরকম এমতো পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতির একটা অন্যরকম টার্ন অ্যান্ড টুইস্ট কি আসতে পারে? সেটা হচ্ছে সুজিতদা, তারেক রহমান বাংলাদেশে ফিরলে বাংলাদেশের রাজনীতি নতুন দিশা পাবে, এটা আমি বলবো না। যদি বলেন কেন এই কথাটা বলবো না, তার একটা কারণ হচ্ছে আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। মানে হাসিনা সরকারের যে উৎখাত হয়েছে, সে যে পদ্ধতিতে যেভাবে উৎখাত হয়েছে, আমরা তো গোড়া থেকেই বলছি এটা একটা পরিকল্পিত ব্যাপার। হাসিনা আজকে স্টেটমেন্ট আমরা দেখছি, হাসিনার স্টেটমেন্ট যে এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা ছিল, কিন্তু আমরা এটা অনেক আগে থেকে বলছি। কেন হবে না পরিবর্তন? আপনি বাংলাদেশের রাজনীতির চরিত্রটা বুঝুন। হাসিনা যখন ক্ষমতায় এলেন, তার বিরুদ্ধে যত মামলা ছিল সব খারিজ হয়ে গেল, করেছিলেন ক্ষমতায় থেকে। ইউনূস যখন ক্ষমতায় এলেন, মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে ক্ষমতা বলুন আর না যাই বলুন,
অবশ্যই ক্ষমতা, মানে ক্ষমতা তো চরমভাবে এনজয় করছে, সব মামলা খারিজ করে দিন। তারেক রহমান এই সুযোগে তার বিরুদ্ধে যাবতীয় যা মামলা ছিল ওটাও খারিজ হয়ে সব খারিজ হয়ে গেল। খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন তার বিরুদ্ধে যত মামলা ছিল সব খারিজ হয়ে গেল। তাহলে আপনি যে চরিত্রের পরিবর্তন হবে বাংলাদেশের রাজনীতিতে, এটার বৌদ্ধিক ভিত্তিটা কি? বৌদ্ধিক ভিত্তিটা হচ্ছে আসলে তো সবাই এক। তারা ক্ষমতায় এলে তারা তাদের স্বার্থ রক্ষার জন্য যা যা করার তা করবে, কিন্তু রাজনীতির চরিত্র পাল্টায় কখন? যখন দেশের জনগণের কথা চিন্তা ভাবনায় রাষ্ট্রনায়কদের চেতনায় থাকে। সেই চেতনার মানে সাধারণ মানুষের হয়ে আজকে ধরুন তারেক রহমান, উনি তো ব্রিফিং দিচ্ছেন, নানা রকম স্টেটমেন্টও দিচ্ছেন। সাধারণ মানুষের কথা তিনি কি বলছেন? তিনি যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু পুরোটাই রাজনীতির কথা, দেশবাসীর টিকে থাকার কথা বলছেন কি? তিনি কি জাতীয় ঐক্য কিভাবে বাংলাদেশে সুরক্ষিত হবে, জাতীয় ঐক্য কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সেটার কথা বলছেন? তার কোনো দিশা কি তার বক্তব্যে আছে? বাংলাদেশের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় ঐক্য দরকার, এবং সেই জাতীয় ঐক্যটা সেটা চেষ্টা করছেন। আজকেই যেমন ডক্টর ইউনূস গতকাল তিনি বসেছিলেন বিভিন্ন সমন্বয়কদের সাথে এবং বেরিয়ে এসে হাসনাতের মানে প্রেস কনফারেন্স করেছেন।